হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা স্টার্ট করব মহাকর্ষ বা গ্র্যাভিটেশন। এটা সম্পর্কে আশা করি সবাই জানো। তো এটা আমরা আরও একটু ডিটেলসে পড়তে যাচ্ছি, ঠিক আছে? তো মহাকর্ষ বলতে আমরা কি বুঝি? এই মহাবিশ্বে যত বস্তু আছে, অল ইউনিভার্স, ধরো দুটো প্ল্যানেট বা দুটো গ্রহ বা দুটো নক্ষত্র বা একটা গ্রহ একটা নক্ষত্র একটা গ্রহ উপগ্রহ অথবা একটা অ্যাস্টেরয়েড, যে কোনো গোটা ইউনিভার্সে একটা বস্তু আরেকটা বস্তুকে, আবার এই বস্তুকে একটা বলে একে অপরকে আকর্ষণ করে, এইটাকে আমরা মহাকর্ষ বল বলি, ঠিক আছে? ইউনিভার্সে দুটো বস্তু একে অপরকে আকর্ষণ করে, ঠিক আছে? এটাকে আমরা মহাকর্ষ বলি সহজ কথায়। এই বস্তুটা যে শুধু এটাকে করবে আকর্ষণ এরকম না, আরো যত আছে এ একে করবে, একে করবে, একে করবে, সবাই সবাইকে করবে। এই বল, যেই বল দ্বারা একে অপরকে অ্যাট্রাক্ট করে সেটাকে আমরা মহাকর্ষ বল বলছি, ঠিক আছে? ওই জিনিসটাই এখানে বলা হয়েছে উদাহরণের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস, গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ এ সেন্ট্রাল ফোর্স, ঠিক আছে? গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে বা মহাকর্ষ বল সেটা সবসময় একটি সেন্ট্রাল ফোর্স বা কেন্দ্রাভিমুখী বল, ঠিক আছে? আর এটা শুধুমাত্র আকর্ষণ হয়, এই বলটা যে আছে মহাকর্ষ বল সেটা শুধু আকর্ষণ করে, বিকর্ষণ কিন্তু করে না। এটা তোমরা ক্লিয়ারলি মনে রাখবে, শুধুমাত্র আকর্ষণ করে। আর দুই নাম্বার হচ্ছে এটা একটি কেন্দ্রাভিমুখী বল। কেন্দ্রাভিমুখী বল মানে এইটা যদি কেন্দ্র হয়, সূর্যই ধরো, এটা সূর্য, তার পাশে বিভিন্ন বুধ, শুক্র, পৃথিবী, এরকম সব গ্রহগুলো ঘুরছে। তো এই যে অভিকর্ষ বলটা কাজ করছে সেটা এই অভিমুখে কাজ করবে, কেন্দ্রের অভিমুখে। কেন্দ্রে সূর্য আছে, তাই এখানে যদি পৃথিবী থাকে তো পৃথিবীর উপর যে বলটা কাজ করছে, মহাকর্ষ বলটা, সূর্যের যে মহাকর্ষ বল কাজ করছে সেটা কেন্দ্রের অভিমুখে কাজ করবে, ঠিক আছে? এটাই বলা হয়েছে কেন্দ্রাভিমুখী বল বলে। এইবার আমি মেন মেন জায়গাগুলো খুঁজে খুঁজে পড়াচ্ছি, এতগুলো পড়লে তোমাদের মাথা গুলিয়ে যাবে, ঠিক আছে? ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটেশন, সার্বজনীন মহাকর্ষ সূত্র। কি বলা হয়েছে? যে আমি যে উদাহরণটা দিয়েছিলাম, যে এই মহাবিশ্বে ধরে নিলাম দুটো বস্তু আছে, তারা একে অপরকে আকর্ষণ করছে মহাকর্ষ বল দ্বারা। এই মহাকর্ষ বলটার মানে ম্যাগনিটিউড, মানে মানটা কতটা হবে? মান হবে এরকম যে এফ, মানে যেটা মহাকর্ষ বল, এই বলটায় যদি এফ দিয়ে আমি ডিনোট করি তাহলে এফ এর মানটা হবে জি। এটা একটা কনস্ট্যান্ট, এটা ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে? এটার ভ্যালু আছে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? এইটা কনস্ট্যান্ট ভ্যালু একটা, ঠিক আছে? তো এর মানটা হবে জি ইন্টু এই বস্তুটার মাস আর এই বস্তুটার মাস, দুটার গুণফল। এই বস্তুটার মাস মানে ভর যদি এম ধরি আর এটা যদি ছোট এম ধরি, তাহলে জি, এটা কনস্ট্যান্ট, ইন্টু এম বড় বস্তুটার ভর, ছোট বস্তুটার ভর, বাই এই দুটো যে সেন্টার, সেন্টার থেকে আরেকটা সেন্টারের যে দূরত্ব, এই দূরত্বটা এর স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এই দূরত্বটা যদি আমি আর ধরি তাহলে আর স্কোয়ার হয়ে যাবে। তার মানে আমি কি পেলাম? যে গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার। আর হলো সেই ডিস্টেন্সটা যে এম ভরের বস্তু আর ছোট এম ভরের বস্তুর কেন্দ্রের যে দূরত্ব, একটা কেন্দ্র থেকে আরেকটা কেন্দ্রের যে দূরত্ব, সেটাকে আর বলা হচ্ছে, তার স্কোয়ার। তো এখান থেকে আমি কি দেখতে পেলাম?
এগুলো আমি যদি ইকুয়েশনগুলো মনে রাখি তাহলে নিজে নিজেই সূত্রগুলো বানিয়ে বলতে পারবো যে গ্র্যাভিটেশনাল ফোর্সটা সমানুপাতিক হয় বস্তু দুটির ভরের গুণফলের সঙ্গে, এই যে একটা বস্তুর ভর ইনটু আরেকটা বস্তুর ভর, এবং ব্যস্তানুপাতিক হয় তাদের কেন্দ্রের দূরত্বের স্কোয়ারের সাথে, মানে বর্গের সাথে। কেন্দ্রের দূরত্বের যে বর্গ তার সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে। ঠিক আছে, এইটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে, এবার এটাকে আরো সিম্পলিফাই করা হয়েছে কিভাবে, F equal to gmm/d স্কয়ার, আমি যেটা r ধরেছি ওরা এখানে d ধরেছে, একই ব্যাপার, তুমি যেটাই ধরো ম্যাথের ক্ষেত্রে ঠিক থাকলে হলো। g হলো সমানুপাতিক ধ্রুবক, একে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলে, যার মানটা আমি বলে দিলাম 6.67 ইনটু 10⁻⁻11 নিউটন মিটার পার সেকেন্ড কেজি স্কয়ার। ঠিক আছে, এবার 10.4 নম্বর সমীকরণ থেকে বজ্র গুণ করে পাই কি, এই যে এটাকে সিম্পলিফাই করেছি, f এর সঙ্গে d স্কয়ার gmm, এই যে দেখো f d স্কয়ার gmm, তাহলে g এর মানটা এখানে বার করার চেষ্টা করেছে এখানে, যেটা মানটা হয়তো বের করবে এখানে, আমি দেখিনি, দেখি এই যে 6.67 ইনটু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, -2 আছে না, ওটা মানে হলো নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, এটাই হলো ভ্যালু। এই ভ্যালুটা মনে রাখবে, ম্যাথের ক্ষেত্রে কখনো দেওয়া থাকে না, সুতরাং এটা তোমাদের মনে রাখতে হবে, 6.67 ইনটু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ঠিক আছে, এইবার এই যে এখানে লাল করে দেওয়া আছে, এখানে একটা কিছু জিনিস আমরা পড়ে নেব খুব সহজে, কিভাবে নিউটন কিভাবে ব্যস্ত বর্গের সূত্রটি অনুমান করেন। এইসব গল্প ছাড়ো, ডাইরেক্ট চলে আসো। মহাকর্ষ বা গ্র্যাভিটেশন পড়তে গেলে আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস পড়তে হবে, কেপলারের সূত্র। কেপলার নামে একজন সায়েন্টিস্ট ছিলেন, নিউটন যেরকম মহাকর্ষ সূত্রটা বলে দিল যে F ইকুয়াল টু gmm/r স্কয়ার, এটা যেরকম বলে দিল, সেরকম কেপলার একজন সায়েন্টিস্ট, তিনি মহাকর্ষ নিয়ে তিনটে সূত্র দিয়েছেন। একটা হলো, প্রথমটা হলো ল অফ অরবিট, মানে যে পথে ঘুরছে মহাবিশ্বের বিভিন্ন জিনিসগুলো, অথবা আরো ছোট যদি চলে যায় ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে, আমরা সেসব ক্ষেত্রে মানে যেগুলি কেন্দ্রাভিমুখী বল আছে, কেন্দ্রের অভিমুখে যেসব বলগুলো হয়, যেরকম সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলোর ক্ষেত্রে এই তিনটে সূত্র, কেপলারের তিনটে সূত্র প্রয়োগ করা যাবে। ঠিক আছে, তো প্রথম সূত্র কি বলছে, প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল, উপবৃত্তাকার ইংরেজি হলো ইলিপ্টিক্যাল পথে আবর্তন করে, এবং সূর্য ওই উপবৃত্তাকার পথের যে কোনো একটি ফোকাসে অবস্থান করে। কিরকম, এই সূত্রটাকে আমি যদি ছবিতে দেখাই কিরকম হবে, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, সরি ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই। ঠিক আছে, এবার উপবৃত্তাকার পথটা কিরকম, ঠিক ডিমের মতো অনেকটা, ছবিটা কেমন হচ্ছে জানি না। ঠিক আছে, এরকম। এইবার এটাকে বলা হয় সেমি মেজর অ্যাক্সিস। ঠিক আছে, আমি নামগুলো দিয়ে দিই, দাঁড়াও, এটা পি যদি নাম দেই, এই পয়েন্টটার নাম দেই এ, তাহলে সেমি মেজর অ্যাক্সিস হচ্ছে এ পি এর অর্ধেকটা, মানে এখান থেকে এইটা হচ্ছে একটা সেমি মেজর অ্যাক্সিস, এখান থেকে একটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস। আমি যদি উপবৃত্তটা পড়ি জ্যামিতিতে, তাহলে আমরা এটা জানতে পারবো, জাস্ট এটা মনে রাখার জন্য বলছি, যাতে সূত্রটা বুঝতে পারো। কি বলেছে, যে প্রতিটি গ্রহ সূর্যের চারিদিকে উপবৃত্তাকার পথে আবর্তন করে। এটা যদি সূর্য, এখানে যদি সূর্যটা থাকে, আর পৃথিবী তার চারপাশে ঘুরছে এই উপবৃত্তাকার পথে, এই যে উপবৃত্তাকার পথ, সেই পথে ঘুরছে, এবং সূর্য কোনো একটি ফোকাসে অবস্থান করে, মানে এইখানে অথবা এখানে অবস্থান করবে। ছবিটা খুব ভিজি হয়ে গেল, সোজা করে আঁকি ছবিটা, এই হলো, এবার মোটামুটি ঠিক হয়েছে। ঠিক আছে, তো এখানে একটা ফোকাস উপবৃত্তের, এইখানে একটা ফোকাস থাকবে উপবৃত্তের, তাহলে আর পৃথিবী এইভাবে ঘুরছে, এটা পৃথিবীর কক্ষপথটা উপবৃত্তাকার কক্ষপথ,
আর সূর্য যে কোনো একটা ফোকাসে অবস্থান করবে, হয় এখানে অবস্থান করবে অথবা এখানে অবস্থান করবে ফোকাসে, ঠিক আছে। আর এটা হলো অরিজিন পয়েন্ট বলে, এটাকে ও দিয়ে ডিনোট করা হয়, এটা দরকার নেই তোমাদের। এখানে যেটা সূত্রটা আমরা বোঝাতে চাইছি এখানে সেটা হলো যে গ্রহগুলো উপবৃত্তাকার কক্ষপথে ঘুরবে আর সূর্য যে কোনো একটা ফোকাসে অবস্থান করবে, ঠিক আছে। ফসি বলে এটাকে, ঠিক আছে, FOCI বা ফোকাসে অবস্থান করবে। এবার 2 নম্বর সূত্রটা কি বলছে? 2 নম্বর সূত্রটা হচ্ছে গ্রহ সূর্যের মধ্যে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফলের অঞ্চল অতিক্রম করে। কিরকম? এই যে এই ছবিটা যদি আমরা দেখি, শুধু উপবৃত্তটা আঁকলাম, ঠিক আছে, একটা ফোকাসে এখানে সূর্যটা অবস্থান করছে, যখন কাছাকাছি থাকছে পৃথিবী আর এখানে পৃথিবী যখন দূরে থাকছে, তখন কি হচ্ছে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, ক্ষেত্রফল অতিক্রম করবে। মানে ধরো 1 ঘন্টায় এখান থেকে পৃথিবী এখানে গেল, তাহলে এই যে ক্ষেত্রফলটা হলো এই জায়গাটা জুড়ে, সেটা যে হবে, সে 1 ঘন্টায় পৃথিবী যদি এখান থেকে যদি এইখানে যায়, তাহলে এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা সমান হবে, কারণ 1 ঘন্টা, এটাও 1 ঘন্টায় গেল, তাই সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। তাহলে তোমরা যদি খুব ঠান্ডা মাথায় জিনিসটা চিন্তা করো, তাহলে দেখবে যখন সূর্যের কাছাকাছি থাকছে পৃথিবী, তখন খুব তাড়াতাড়ি চলে যাবে, খুব স্পিডে দৌড়াবে পৃথিবীটা, তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু যখন দূরে যাবে তখন ঠিক ধীরে ধীরে যাবে। তাহলেই তো ক্ষেত্রফলটা কম হবে, কারণ এখানে জায়গাটা লম্বা হচ্ছে, ঠিক আছে, এখানে জায়গাটা লম্বা হচ্ছে। 1 ঘন্টায় সে ধীরে ধীরে যাবে, তাহলে কম পথ অতিক্রম করতে পারবে। তাহলে ক্ষেত্রফলটা কাছে যখন ছিল তার ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে যখন সূর্যের কাছে থাকছে পৃথিবী, তখন তার স্পিড কমে যাচ্ছে, আর যখন কাছে থাকছে তখন স্পিড বেড়ে যাচ্ছে, আর যখন দূরে যাচ্ছে তখন স্পিডটা কমে যাচ্ছে। আমাদের সাধারণত কি মনে হতে পারে যে সূর্যের কাছে পৃথিবী আছে, তাহলে সে টেনে ধরে রাখবে সূর্য পৃথিবীকে, ধীরে ধীরে দৌড়াবে, এরকমটা না। কাছে আসলে সে দৌড়ে পালায় খুব জোরে, আর দূরে গেলেই তখন আস্তে আস্তে যায়, ঠিক আছে। এটাই বলা হয়েছে যে গ্রহ এবং সূর্যের মধ্যে সংযোগকারী যে সরলরেখা, এই যে গ্রহ এবং সূর্যের মধ্যে যে সংযোগকারী সরলরেখা, সে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সে দূরে থাক আর কাছে থাক, সমান যদি সময় একটা সময় না হয় 1 ঘন্টা বা 1 দিন, পুরো যে ক্ষেত্রফলটা অতিক্রম করবে ওই 1 দিনের জন্য অন্য জায়গাতে গিয়েও, মানে ওই কক্ষপথের অন্য জায়গাতে গিয়েও সেম ক্ষেত্রফল অতিক্রম করবে, ঠিক আছে। 3 নম্বর সূত্রতে কি বলা হয়েছে? গ্রহ ও সূর্যের মধ্যে গড় দূরত্বের ত্রিঘাত গ্রহের পর্যায়কালের বর্গের সঙ্গে সমানুপাতিক। সোজা কথা এটা যে গ্রহের পর্যায়কাল কি, এটা পৃথিবী, এটা সূর্য, এখান থেকে ঘুরে পৃথিবীতে গিয়ে আবার এখানে যাবে, এটা পর্যায়কাল। এক পর্যায়কাল মানে কত? 365 দিন, 1 বছর হয়। একবার সূর্যকে গোটা প্রদক্ষিণ করে ফেলে আমাদের পৃথিবী, ওটাই পর্যায়কাল। তো বলা হয়েছে ওই পর্যায়কালটা সমানুপাতিক হয় আর কিউবের সাথে। এবার আর কিউ কি? গ্রহ ও সূর্যের মধ্যে গড় দূরত্ব। এই যে গ্রহ, এই যে এটা গ্রহ পৃথিবীটা, আর এটা যে সূর্য, তার যে গড় দূরত্ব, গড় দূরত্ব কেন নেওয়া হয়েছে? এখানে কাছাকাছি, এখানে একটু বাড়লো, এখানে একটু বাড়লো, এখানে আরো বড়, সব থেকে বেশি হয়ে গেল, সেই কারণে গড় দূরত্ব নেওয়া হয়। তাহলে গড় দূরত্ব যে যা হচ্ছে তার কিউবের সঙ্গে সমানুপাতিক পর্যায়কালটা। পর্যায়কাল মানে প্রদক্ষিণ করে পৃথিবী সূর্যকে যে সময়ে টোটাল প্রদক্ষিণ করে, বা একটা গ্রহ বা যে কোনো সিস্টেম হোক, এরকম টাইপের যদি সিস্টেম হয় যে ইলিপ্টিক্যাল পথ এভাবে ঘুরছে, মাঝখানে একটা বড় মাস আছে এম, এখানে ছোট মাস আছে এম, সে প্রদক্ষিণ করছে, তাহলে প্রদক্ষিণ করতে যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল, সেটার স্কোয়ার হয়ে যায় সমানুপাতিক এদের দুজনের মধ্যে যে গড় দূরত্ব হবে তার কিউবের সাথে। এটাই বলা হয়েছে থার্ড ল অফ কেপলার, ঠিক আছে। তো থার্ড ল অফ কেপলার, এইটা তোমরা এবার বলবে যে আপনি যেটা লিখলেন সেটার সঙ্গে তো মিলছে না। কেন মিলছে না? এই যে দেখো, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, এটা আমি লিখলাম, ঠিক আছে। এবারে
সমানুপাতিক চিহ্নটাকে তোলার জন্য কি করতে হবে আমাকে? সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য করতে হবে যে একটা কনস্ট্যান্ট কে দিয়ে গুণ করব, আর কিউবের সাথে মিলিয়ে দেব। ঠিক আছে, এবার আর কিউব বাই টি স্কয়ার ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়ে গেল, কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে, তবে এখানে আরেকটা এক্সট্রা জিনিস মনে রাখবে, এই যে কে আছে এটাকে কেপলার কনস্ট্যান্ট বলে, এটার মান হবে 4 পাই স্কয়ার বাই জি এম ই। এখানে 4 পাই এর মান তো তোমরা পেয়ে যাবে, পাই এর মান 3.14, 4 এর 4, জি এর মান হচ্ছে 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার বাই কেজি স্কয়ার। ঠিক আছে, আর এম ই এর মান পৃথিবীর ভর, এটা এম ই মাস অফ আর্থ, এটা বলা হয়েছে কেপলার কনস্ট্যান্টের মান। তাহলে তোমরা এখানে জেনে গেলে 4 পাই স্কয়ার বাই জি ইনটু এম ই, এম ইটা হলো পৃথিবীর মাস, আর এইটা তো কনস্ট্যান্ট জি, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা এক্সট্রা জিনিস তোমাদেরকে আমি বলে দিলাম। ঠিক আছে, ধরা যাক কক্ষীয় বেগ ভি এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ আর। ঠিক আছে, সুতরাং আবর্তনরত গ্রহের উপর ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। ঠিক আছে, এটা আমরা বুঝে নিলাম, ভি স্কয়ার বাই আর, ভিটা হচ্ছে বেগ, আরটা হচ্ছে এই যে ডিসটেন্সটা কেন্দ্র থেকে, এটা আর। ঠিক আছে, যদি টি দ্বারা পর্যায়কাল প্রকাশ করা হয় তবে ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি। কিভাবে? এটা আমরা খুব সাধারণভাবে বুঝতে পারি, এত কিছু ফিজিক্সের জটিলতা দরকার নেই, সাধারণ যদি ম্যাথ জানো তাহলেই হয়ে যাবে। কিভাবে? এটা একটা পথ, এটা বৃত্ত ধরে নিলাম, বৃত্ত, এটা একটা বৃত্তের পরিসীমা কি হয়? বৃত্তের পরিসীমা হয়, এটা যদি আর হয় তাহলে বৃত্তের পরিসীমা হবে 2 পাই আর, তাই তো? 2 পাই আর। তাহলে আমরা একটা জানি ম্যাথের সূত্র, কি জানি? বাংলা বানান কি ভুলে যাচ্ছি। দূরত্ব বাই সময় ইকুয়াল টু বেগ। আমরা জানি তো ম্যাথের এটা, দূরত্ব বাই সময় ইকুয়াল টু বেগ। সেটার থেকেই আমি এটা জিনিস নিয়ে আসবো। সময় মানে টি, দূরত্ব ডিসটেন্স যত হচ্ছে, ডিটা কত? 2 পাই আর, বেগ কত? ভি, ভি দিয়ে ডিনোট করি, তাহলে ওটা এখানে বলা হয়েছে ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি। বোঝা গেল? খুব সুন্দরভাবে বুঝতে পারবে, খুব ঠান্ডা মাথায় জিনিসটা বুঝবে, ম্যাথ আর ফিজিক্সকে একসঙ্গে জয়েন করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ভিটা পেয়ে গেলাম 2 পাই আর বাই টি, ভি স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার বাই টি স্কয়ার। কেন? এটা আর এটা যদি মিলিয়ে দিই তাহলে হয়ে যাবে। কিভাবে হবে এটা তোমরা নিজেরা করবে, আমি তো এটা গোটাটা ভেঙে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তাই না? আরে বাবা, এই জিনিসটা এরকম, ভি ইকুয়াল টু 2 পাই আর বাই টি, এটা তো পেলাম এখান থেকে, তাই তো? এখান থেকে পেলাম তো, আমি বের করে দেখিয়ে দিলাম যে এটা গোটাটাই যদি 2 পাই আর হয় আর টাইম যদি টি লাগে, তাহলে বেগটা ভি 2 পাই আর বাই টি পেয়ে গেলাম। তারপর আমি স্কয়ার করে দেবো এই ইকুয়েশনটা, ভি স্কয়ার ইকুয়াল টু 4 পাই স্কয়ার আর স্কয়ার বাই টি স্কয়ার, তাই তো? তো 4 পাই স্কয়ার এটা কনস্ট্যান্ট, কারণ পাই এর মান হচ্ছে 3.14, তাই তো? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ভি স্কয়ার সমানুপাতিক আর স্কয়ার বাই টি স্কয়ার, তাই তো? এটাই তো লেখা হয়েছে এখানে, ভি স্কয়ার প্রপোর্শনাল টু আর স্কয়ার বাই টি স্কয়ার, এটাই বলা হয়েছে এখানে। ঠিক আছে, অনেক ইজিমিজি হয়ে গেল জিনিসটা, আমি মুছে দিই একবার। তো এই জিনিসটা এখানে আমরা পুনরায় লিখতে পারি, একই জিনিস বারবার লিখছি, ভি স্কয়ার 1 বাই আর, আর কিউব। কেন? এটা থেকে এটা আসছে না, এটার থেকেই তো এই লাইনটা চলে আসবে। কিভাবে? এটার পরে আমি লিখছি, ঠিক আছে? ভি স্কয়ার প্রপোর্শনাল টু আর স্কয়ার ছিল, কিন্তু আমি প্রথমে একটা আর নিলাম, এখানে আর নেওয়ার জন্য আমাকে উপরে একটা আর নিতে হবে, আর বাই আর নিব, তোমাদের বুঝতে আরো সহজ করে দিচ্ছি না। এটার পরে এই লাইনটার পরে দেখো, এই লাইনটার পরে কিভাবে এটা আসছে দেখো, এই লাইনটার পরে আমি লিখবো ভি স্কয়ার প্রপোর্শনাল টু আর বাই আর লিখবো,
আর আর কেটে যাবে, সমানই থাকছে, কিচ্ছু হচ্ছে না, ইনটু যেটা ছিল আর স্কোয়ার বাই টি স্কোয়ার, মানে একই থাকছে, এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা তো একই, আর বাই আর কেটে গেলে আর স্কোয়ার বাই টি স্কোয়ার, ঠিক আছে। এইবার করলাম ভি স্কোয়ার প্রপোর্শনাল টু, এই আরটাকে এর সঙ্গে গুণ করে দিলাম, আর নিচের একটা নিচে রেখে দিলাম 1 বাই আর ইনটু আর কিউব বাই টি স্কোয়ার, তাই তো, ওইটাই লিখে দিতাম ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই আর ইনটু আর কিউব বাই টি স্কোয়ার। যেহেতু আর কিউব বাই টি স্কোয়ার হলো একটি ধ্রুবক, কেপলারের তৃতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্র কি ছিল মনে করো, এই যে আর কিউব বাই টি স্কোয়ার, তোমরা এই ভিডিওটা বারবার দেখবে, একটু গুলিয়ে যাবে, ঠিক আছে, এখানে বহুত ক্যালকুলেশন আছে ম্যাথমেটিক্যাল, আর ক্যালকুলেশন গুলো মাথায় ঢোকাতে হবে, কারণ ম্যাথ তুলে দেবে কনসেপচুয়াল, কনসেপ্ট না জানলে ছোট্ট একটু জিনিস তুমি জানা সত্ত্বেও করে আসতে পারবে না, ঠিক আছে। আর কিউব বাই টি স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক, আমরা কেপলারের থার্ড ল থেকে পেয়েছিলাম, ঠিক আছে। তো ওইটাই বের করার জন্য এখানে এত কিছু গড়বড় করা হলো, তাহলে এটা ধ্রুবক পেয়ে গেলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই আর, তাহলে পেয়ে গেলাম ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই আর, যেহেতু আর কিউব বাই টি স্কোয়ার এটা একটা ধ্রুবক, আমি কেপলারের থার্ড লতে পেয়েছিলাম, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু প্রপোর্শনাল টু 1 বাই আর, ঠিক আছে, ভি স্কোয়ার প্রপোর্শনাল টু 1 বাই আর, একে এর সঙ্গে যুক্ত করে পাই, এ আর এ যদি একসঙ্গে যুক্ত করে দেই তাহলে এ মানে ফোর্স 1 বাই আর স্কোয়ারের সমান হয়ে যাবে, ঠিক আছে। ক্ষুদ্র বা বৃহৎ, পৃথিবী বা পার্থিব বা মহাজাগতিক সব বস্তুর ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য, তাই এটি সর্বজনীন। দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল বল এফ দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্ত আনুপাতিক, উদাহরণস্বরূপ ডি কে 6 গুণ করা হয়, তবে তাদের মধ্যে ক্রিয়াশীল বল 1/36 গুণ হবে, মানে কি ছিল, এফ ইকুয়াল টু ছিল জি এম এম বাই ডি স্কোয়ার ছিল, বা ডিস্টেন্সটা ছিল, আমি আর দিয়ে যেটাকে লিখেছিলাম, ঠিক আছে। তো বলছে উদাহরণস্বরূপ দূরত্ব যদি 6 গুণ করা হয়, মানে দূরত্ব ডি থেকে যদি 6 গুণ হয়ে যায়, জি এম এম এটাকে বাদ দাও, এক ধরে নাও এটাকে, ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু 1 বাই ডি স্কোয়ার, এটা যদি 6 হয়ে যায় তাহলে কি হবে, ফোর্সটা কত হচ্ছে 1 বাই 6 এর স্কোয়ার, মানে 1/36, 1/36 গুণ হবে, দেখতে পাচ্ছ 1/36 আসলো, ওইটাই বলা হয়েছে এখানে ব্যস্ত বর্গ। এবার একটা ম্যাথ করে নেব, জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি এবং চাঁদের ভর এত, যদি পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব এত কিলোমিটার হয়, তবে পৃথিবী চাঁদের উপর কি পরিমাণ বল প্রয়োগ করে তা গণনা করো। এটা পৃথিবী, এটা চাঁদ, এর ভর দেওয়া আছে এইটা, আর এর ভর দেওয়া আছে এইটা, এবার তাদের মধ্যে ডিসটেন্স, সেন্টারের ডিসটেন্স ধরা হয়, কিন্তু এইটা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর জিটা এখানে সাপ্লাইড আছে, দেখো জি 6.7 × 10⁻11 দেওয়া আছে। এবার বলছে এই পৃথিবী চাঁদের উপর কত বল প্রয়োগ করে, অভিকর্ষ বল যেটা এফ, ঠিক আছে, কত হবে, এম লিখে নিয়েছি, পৃথিবীর ভর, চাঁদের ভর এত কেজি, পৃথিবী চাঁদের দূরত্ব এত কিলোমিটার, এটাকে মিটারে করতে হবে, ঠিক আছে, ইউনিটগুলো একই ধরনের নিয়ে আসতে হবে সব, ঠিক আছে, সিজিএস বা এসআই, এসআই করা আছে এখানে, এসআই পদ্ধতিতে, মিটার যেহেতু আছে, কেজি মিটার এগুলো সব এসআই পদ্ধতি রেখে, তো এটা কিলোমিটার থেকে মিটারে নিয়ে আসলাম, খুব সহজ, জি এর মান তো দেওয়াই আছে, সেখান থেকে এফ এ নিয়ে গিয়ে বসিয়ে দেবো, কাজ কমপ্লিট। এই যে এফ যেটা আছে, এফ এর সূত্র জি এম এম বাই ডি স্কোয়ার, জি এর মান বসালাম, এম পৃথিবীর ভর, ছোট এম চাঁদের ভর, আর তাদের মধ্যে ডিসটেন্স এর স্কোয়ার, এটা ক্যালকুলেশন, এটার জন্য ক্যালকুলেটর দরকার হবে, এত বড় তো করা যাবে না, তো ফোর্স এত নিউটন, ফোর্সের একক কিন্তু সবসময় নিউটন হয়, ঠিক আছে, বল বা ফোর্স সবসময় নিউটনের ইউনিট, ঠিক আছে। তো পৃথিবী চাঁদের উপর যে বল প্রয়োগ করে তা হলো এটাই অ্যান্সার, ঠিক আছে। এই সূত্রতে জাস্ট বসাতে হবে মানগুলো, ঠিক আছে, তাহলে বেরিয়ে যাবে। এবার কি বলে, সার্বজনীন মহাকর্ষ সূত্রের গুরুত্ব, কি গুরুত্ব, কেন পড়বো এটা, যে বল আমাদেরকে পৃথিবীর সঙ্গে আটকে রাখে, মহাকর্ষ বলের জন্য আমরা পৃথিবীতে আটকে আছি, কেন, এটা তোমরা অনেকেই জানো, তবু একটা বলছি, এইটা, এবার পৃথিবীর
আমরা এখানে থাকলেও কিন্তু পড়ে যাচ্ছি না নিচের দিকে, কারণ পৃথিবী আমাদের এখানে মনে হচ্ছে এটা নিচে এটা উপরে, কিন্তু পৃথিবীর বাইরে গেলে, বাইরে থেকে যদি পৃথিবীকে দেখি তাহলে কোনটা নিচে কোনটা উপরে বুঝতে পারবো না, ঠিক আছে। আর আমরা পড়ে যাই না, কারণ পৃথিবীর আমাদেরকে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে রাখে, যে বল দ্বারা পৃথিবী আমাদের পৃথিবীর সঙ্গে আটকে রাখে। পৃথিবীর চারিদিকে চাঁদের ঘূর্ণন গতি, সূর্যের চারিপাশে গ্রহগুলির গতি এবং চাঁদ ও সূর্যের জোয়ারের উৎপত্তি, ঠিক আছে। এইসব অভিকর্ষ বলের জন্য হয়, জোয়ার ভাটা হয় চাঁদ সূর্যের জন্য। গ্রহগুলো যে সূর্যের চারপাশে ঘটে সেটা সূর্য এবং সেই গ্রহগুলোর মধ্যে মহাকর্ষ বলের জন্য। এবার ফ্রি ফল, এটা সহজ কথা, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে। অবাধ পতন মানে কোনো রকম বাধা নেই সে অবস্থায় পতন হচ্ছে। যখন সোজা কথা, অ্যাস্ট্রোনট যারা হয়, মহাকাশচারী পৃথিবীর বাইরে গেল, সেগুলো স্যাটেলাইট, পৃথিবীর বাইরে যেগুলো যায় সবগুলো স্যাটেলাইট দ্বারা। স্যাটেলাইট মানে সেই টিভি দেখানোর জন্য বা নেটওয়ার্কের জন্য যে স্যাটেলাইট ইউজ করছে সেগুলোই না, ওখানে কি থাকছে সেগুলোকে স্যাটেলাইট বা উপগ্রহ বলা হয় বাংলায়, ঠিক আছে। তো এখানে থাকলে ছবিতে দেখবে যে, ভিডিওতে ইউটিউবে দেখতে পাবে মহাকাশচারীরা সেই উপরে মহাকাশ স্টেশনে যখন আছে, মহাকাশে স্টেশন আছে তো, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, সেখানে দেখবে সব উড়ে বেড়াচ্ছে এইভাবে, একটা ফল রেখে দিচ্ছে ওখানে থেকে যাচ্ছে। কেন? আমরা অনেকে মনে করি যে সেখানে যে এই যে স্মল জি আছে সেটা খুব কম। জিটা কি? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, মানে ত্বরণ পৃথিবীর এই জি এর মানটার জন্য 9.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই জিটা যে আছে, আমি এটাকে বাংলায় কিভাবে বলবো বুঝতে পারছি না। জি একটা কনস্ট্যান্ট মান আছে, ঠিক আছে, এটাকে জি, এটা যে জি এটা হচ্ছে ত্বরণ, অভিকর্ষজ, হ্যাঁ মনে পড়েছে, অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে। ছোট জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর বড় জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ঠিক আছে। বড় জিটা কিন্তু আলাদা, ছোট জিটা আলাদা। ছোট জিটা হলো ত্বরণ, মিটার পার সেকেন্ড স্কয়ার, এর ইউনিটটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো ফ্রি ফল কখন হয়? যখন এই যে স্পেস স্টেশন, সেখানে যে মানুষগুলো থাকছে মহাকাশচারীরা, তারা উড়ে বেড়াচ্ছে। কেন? অনেকে মনে করে এই জিটা ওখানে অনেক কম, পৃথিবীর যত দূরে যাবো জিটা কম, সেই কারণে, সেটার জন্য নয়। যখন পৃথিবীর বাইরে স্যাটেলাইটগুলো পাঠানো হয়, তখন সেগুলো এমন একটা অরবিটে বা কক্ষপথে স্থাপন করা হয়, সেখান থেকে তারা ফ্রি ফল করতে থাকে, অবাধ পতন করতে থাকে ধীরে ধীরে। অবাধ পতন হলে মাস লেস মনে হয় নিজেদেরকে, তারা মানে কোনো দিকে আটকে যাবে এরকম হয় না, মানে মেঝেতে দাঁড়িয়ে থাকলে এভাবে হয় না, ফ্রি একদম, কোনো রকম বাধা নেই, কেউ কোনো দিকে টানছে না, এরকম মনে হবে। তোমরা একটা সোজা কথা, নাগরদোলায় উঠেছো, নাগরদোলায় যখন উপর থেকে যখন নিচে আসে তখন কিরকম মনে হয়? যে হালকা হয়ে গেল বডিটা, কোনো ওয়েট আমি অনুভব করতে পারছি না, বসে আছি নাগরদোলাতে, কিন্তু নিচের দিকে যে প্রেশার লাগে, আমরা বসার সময় একটা চেপে বসে আছি না, ভাড়া লাগছে যে নিচে আমার ওজনটা আছে, কিন্তু যখন পড়ছে নাগরদোলা থেকে তখন অবাধ পতন হচ্ছে আমার, প্রায় অবাধ পতন, পুরোটাই হয় না, পুরোটাই যদি হতো তাহলে তো আমরা উপরে উড়ে যেতাম, অনেকটা ওরকম হয় অবাধ পতনের মতো, যখন নাগরদোলাটা নিচের দিকে নামে সেরকমই হয় ওখানে। স্যাটেলাইটটা এখানে আছে, এখান থেকে আস্তে করে এইভাবে এইভাবে আসতে থাকে, সেই কারণে অবাধ পতন হয়। কারণ আমি বললাম ওখানে কোনো উপর বা নিচে নেই পৃথিবীর বাইরে, ঠিক আছে, ওই কক্ষপথগুলোতে, সেই কারণে ওখানে অবাধ পতন হয়, ঠিক আছে। সুতরাং এই জিনিসটা মনে রাখবে যে জি এর যে মান, অভিকর্ষ ত্বরণের মান, সেটা কম হয়ে যায় সেই কারণে নয়, অবাধ পতনের জন্য বা ফ্রি ফলের জন্য কোনো স্যাটেলাইটে বা মহাকাশে ভর শূন্য মনে হয় নিজেকে, ঠিক আছে। এই যে গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা কি জানি? গতির দ্বিতীয় সূত্র F = mg আমরা পাই। নিউটনের যে দ্বিতীয় গতির সূত্র আছে, দেখে নেবে, ওটা আমি পড়িয়েছি মনে হয়, F = mg, ওটা পাই, ওখান থেকে ডাইরেক্ট আমরা ডেরিভেশন করব। mg = কি? আমরা F = mg পেলাম, আবার F = এখানে কি পেলাম? gmm/r²/d², এটা পেলাম। তাহলে দুটো সমান করে দেবো, gmm/r² = mg। এই m কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ছোট জি এর মান কি চলে আসছে? বড় জি ইনটু বড় m/r²। এই দেখো, আমি যেটা ডি, ওরা যেটা ডি দিয়ে লিখেছে আমি সেটা আর দিয়ে লিখেছি, এটাই। তো
তোমরা লিখতে পারো যেটাতে ইচ্ছা, অসুবিধা নেই। তো জি এর মানটা এখান থেকে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এম হলো পৃথিবীর ভর, ডি হলো পৃথিবী এবং বস্তুর মধ্যে দূরত্ব, সেই একই, কিছু না, একই জিনিস বারবার বারবার করিয়েছে, কিছু নয়। জি এর মান গণনা, জি এর মান গণনার জন্য কি করব, এই তো এটা যে বেরোলো, এই যে জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম ডি স্কোয়ার, এই তো এম ডি স্কোয়ার, এর আবার আর দিয়ে লিখেছে এখানে পৃথিবীর ব্যাসার্ধ, মানে পৃথিবীর ব্যাসার্ধ বলতে এইখানে, ঠিক এইখানে জি এর মানটা গণনা করেছে। ঠিক আছে, এইখান থেকে এই ডিসটেন্সটা ওরা আর ধরেছে ব্যাসার্ধ, এটা পৃথিবী একটা গোল ধরে নিলাম, বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নিয়েছে, সেটাই ডিসটেন্স বলেছে পৃথিবীর। এই জায়গাটাতে ওরা ছোট জি এর মানটা ক্যালকুলেট করেছে। আমি যদি এরকম হতো যে আমি এই জায়গাটায় জি এর মান ক্যালকুলেট করব, তাহলে কি হতো, কি হতো, জি এম এর কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট আছে, এই যে মানটা 6.67 গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, এম পৃথিবীর ভর সবসময় একই থাকে, পৃথিবীর ভর তো বদলাবে না, শুধু পরিবর্তন হবে এই আরটা। আর যদি পৃথিবী পৃষ্ঠের ঠিক উপরে হয় তাহলে পৃথিবীর ব্যাসার্ধটাই হবে ডিসটেন্সটা, আর মানে ডিসটেন্সটা। আর যদি পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় হয়, এইচ মানে যে কোনো উচ্চতায়, আমি যদি বলি 10 কিলোমিটার উচ্চতায়, তাহলে এই যে আর স্কয়ারটা হবে, সেটা আর স্কয়ারটা চেঞ্জ হয়ে যাবে আর প্লাস 10 তার স্কয়ার হয়ে যাবে। আর প্লাস যত উচ্চতায় হবে পৃথিবী পৃষ্ঠ থেকে তত, এইচ যদি হয় এইচ উচ্চতায়, তাহলে আর প্লাস এইচ স্কয়ার এই হিসাবে হবে। কিন্তু এখানে জি এর মানটা আমরা পৃথিবী পৃষ্ঠের উপর নির্ণয় করছি, তাই আর পৃথিবীর ব্যাসার্ধটা নিয়ে নিলাম। তাহলে জি এর মান বসালাম, পৃথিবীর মাস বসালাম, ভর বসালাম, আর পৃথিবীর ব্যাসার্ধটা বসালাম, দিয়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার এর মান আসলো। এটা এটা ফিক্সড মান, এটা সব জায়গায় কাজে লাগে। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্ত রাখছি। আজকে অনেকগুলো বোঝানো হয়ে গেল, মনে হয় একটু গিজিমিজি লাগছে, বারবার 2-3 বার ভিডিওটা দেখে তোমরা জিনিসটা ঠিক করবে। ঠিক আছে।